সবাই আমাকে দেখতে পাচ্ছ তো? ওকে। হ্যাঁ, চলো 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 স্টার্ট করছি। তো তাহলে অর্ধেক ডিপ্লোমা কিন্তু কমপ্লিট নাকি? 3টে সেমিস্টার হয়ে গেল আর 3টে সেমিস্টার। বলো। ডিপ্লোমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেনারেলাইজ থিওরি অফ মেশিন আমাদের ওয়েবসাইটে দেখো, একটাই বই আছে। ওই জন্য তো আমি ওইভাবে মিলবে না কোনোদিনও। কোনোদিনই মিলবে না ওইভাবে, কোনো বই কোনো সিলেবাসের সাথে মিলবে না। তাহলে ওই WBSCটির বই পড়তে হবে। তাহলে বলো। না না না, ওইরকম ভাবে পাবে না। দেখো, তোমরা পিএস ভীমরা হচ্ছে একটু অ্যাডভান্স বই, হ্যাঁ। যদি তোমাদের ইনিশিয়ালি বিএল থেরেজা পড়া থাকে, তারপর তুমি পিএস ভীমরাটা ভালো করে বুঝতে পারবে। বুঝেছো? বিএল, হ্যাঁ, মেশিন টু ও বিএল থেরেজা তো আছে তো, ওইটা পড়ো আগে একটু। ওকে, ব্যাস ব্যাস, ওটাতেই পেয়ে যাবে সব। চলো, তোমাদের ফার্স্ট যে সাবজেক্টটা আছে ওটা হচ্ছে মেশিন টু। ওকে, আমি আজকে সাবজেক্ট রিলেটেড সমস্ত টপিকস, কবে কি ক্লাস হবে না হবে আগে আলোচনা করি, তারপর যতটুকু টাইম থাকবে একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো মেশিন টুতে তোমরা বিএল থেরেজার বইটাই কিনবে। আর যাদের বিএল থেরেজা পড়া হয়ে গেছে তারা কিনবে হচ্ছে পিএস ভীমরা। যদি এটা পড়া হয়ে যায় বা আরেকটু ভাবছো যে আমি আরো বেশি কিছু জানতে চাই, পিএস ভীমরা। ওকে। আর সবসময় মনে রাখবে, না না না, ভালো না, ভালো না, ভালো না, বেকার বেকার বই। চলো, নেক্সট হচ্ছে তোমাদের আছে পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্সের আমরা যে বইটা দেখব সেটা হচ্ছে পিএস ভীমরা, সেম রাইটার। ওকে। তারপরে হচ্ছে আমাদের, দাঁড়া, লাইট বন্ধ করি, খুব চোখে লাগছে। ঠিক আছে না এবার? পাওয়ার ইলেকট্রনিক্সের পরে আমাদের আসছে হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জন্য যে বইটা, সেটা হচ্ছে তোমাদের আমি বলেছিলাম জেবি গুপ্তা, ওয়ান অফ দ্য বেস্ট বুকস। বইটার নাম হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। অনেকগুলো বই আছে জেবি গুপ্তার, কনফিউজ হবে না। একদম পরিষ্কার এই কথাটাই লেখা আছে, ইলেকট্রিক পাওয়ার। ওকে। তারপরে হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এটা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, এটাও সেম বই। এই বইটা কিনলেই দুটো সাবজেক্ট হয়ে যাবে। ওকে। পিএস ভীমরা, পিএস ভীমরা, ওই তো ওই মেশিনের ওই বইটা, উনি সেম রাইটার। আর তোমাদের হচ্ছে নন কনভেনশনাল। জেবি গুপ্তা যেটা বলেছি, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল জেনারেশন সিস্টেম। জেবি গুপ্তা, হ্যাঁ, ওইটাই ওইটাই মোটা বইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই ওটাই, ওখানেই সব পেয়ে যাবে। আর তোমার নন কনভেনশনাল হচ্ছে বিএইচ খান। বিএইচ খান, ওকে। বিএইচ খান। খুব ঘোলা আসছে আজকে, কেন বুঝতে পারছি না। ওকে। তো এই হচ্ছে আমাদের বইয়ের নাম। এবার বিএইচ খান তোমরা কিনতেও পারো, নাও কিনতে পারো, অসুবিধা নেই, স্যার আশা করি নোটস দিয়ে দেবে। তো এই সাবজেক্টটা তোমাদের কে পড়াবে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি। নন কনভেনশনাল কথাটার মানে হচ্ছে যে এনার্জিগুলো সচরাচর ইউজ হয় না। কনভেনশনাল মানে হচ্ছে যেগুলো নর্মালি ইউজ হয়। আর নন কনভেনশনাল মানে যে জিনিসটা সবসময় ইউজ হয় না। তো নন কনভেনশনাল এনার্জি কি হতে পারে?
সোলার হতে পারে, টিডিএল এনার্জি, উইন্ড এনার্জি, ঠিক আছে, থার্মাল এনার্জি, হাইড্রাল এনার্জি, এগুলো কনভেনশনাল এনার্জি, এটা অল টাইম আমাদের ইউজেস হচ্ছে। ওকে, নিউক্লিয়ারটাও নন কনভেনশনালি দেখবে, আমার তো মনে নেই এখন অত। তো এইটা যাই হোক, এইটা তোমাদের পড়াবে হচ্ছে প্রিয়ব্রত স্যার। কবে পড়াবে দেখেছো? সানডে মনে হয় না? রুটিনটা, রুটিন দিয়ে দিয়েছি। রুটিন দেখো, গ্রুপের ডেসক্রিপশনে দেখো, ভিডিও তোমার ইয়ের ডেসক্রিপশনে। ভিডিও আটকে গেছে? দাঁড়াও। হ্যাঁ ওইটা, আরে কারো কারো তোমাদের নেট স্লো চললে একটু আটকে যাবে, হ্যাঁ। একবার এক জায়গায় স্টপ। হ্যাঁ চলছে, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট দেখে নিচ্ছি। আরে হ্যাঁ, ঘোলা জিনিসটা আমিও বুঝতে পারছি না কেন হলো ওটা। ওটা কালকে ওটার সেটিংসটা আমাকে চেঞ্জ করতে হবে, বুঝেছো? না না, ওটা প্রিয়ব্রত স্যার ইয়েতেই পড়াবে। ও হ্যাঁ, তো এই লিঙ্কটাতে তো ক্লাসটা অনেক ল্যাগ করছে। দাঁড়াও, ঠিক 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 1 মিনিট। ইউটিউবে লাইভ করলে হবে? হুম। এবার এবার দেখো তো, এবার ঠিক আছে। ও, তো আমি করিনি। এবার ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা হবে 2-4 দিন একটু। ওকে, দেখো প্রিয়ব্রত স্যার, তোমাদের এই রুটিন আমি আপলোড করে দিয়েছি তোমাদের ইয়েতে, দেখো অ্যাপের তোমাদের কোর্সের ডেসক্রিপশনে, নন কনভেনশনাল সানডে হবে, হ্যাঁ। 9:30 PM। আর বাকি এই 4টে সাবজেক্ট পরপর এরকম করে দিয়ে রাখো 7 PM করে। অ্যাকচুয়ালি আমি তোমাদের অনেক কিছু বলছি, দেখো এক পরপর সব সাবজেক্ট পড়ানো যাবে না, অনেক সমস্যা আছে এখানে। কিছু সাবজেক্টকে আগে আমাকে একটু টানতে হবে, তারপর হ্যাঁ, এগুলো সব 7 PM। মানডে, মানডে থেকে শুরু হবে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। ওকে, এবার আমি তোমাদের বলি ব্যাপারটা কি। সেটা হচ্ছে দেখো, এই দুটো সাবজেক্ট মিলে আমাদের বিটেকে একটা সাবজেক্ট অ্যাকচুয়ালি, দুটো পার্টে আমরা পড়ি। প্রথমে এটা পড়ি, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, পাওয়ার সিস্টেম 1, আর এটা হচ্ছে পাওয়ার সিস্টেম 2। ওকে, তো এই যে পাওয়ার সিস্টেম 1, এই জিনিসটা না পড়লে আমাদের সুইচ গিয়ার প্রোটেকশন আমরা বুঝতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে এই ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে আমরা যে জিনিসগুলো পড়বো তাদেরই প্রোটেকশন আছে এখানে।
এবার আমি যদি জিনিসটা নাই জানি, তার আগেই প্রোটেকশন পড়লে বুঝতে পারবো। কথাটা বুঝলে আমি কি বললাম? এই টিডিপিতে যে জিনিসগুলো আমরা পড়বো তার প্রোটেকশন, সেগুলোকে কি করে প্রোটেক্ট করতে হয়, সেগুলোকে কি করে ভালো রাখতে হয়, বা তার জন্য সেফটি ইকুইপমেন্ট আমাকে কি কি লাগাতে হবে, সেই জিনিসগুলো আমরা এই সাবজেক্টে পড়বো। তো আমি প্রথম এই দুটো ক্লাস এই সাবজেক্টটারই নেব, 1 মাস মিনিমাম 10টা ক্লাস হবে আগে, তারপর এই সাবজেক্টটা শুরু করব, বুঝেছো? মোটামুটি 40 to 50% সিলেবাস না পড়ে কোনো লাভ নেই। ক্লিয়ার না? হ্যাঁ, আবার যেটা নিয়ে নিলে আর নতুন বই নেওয়ার দরকার নেই, যেটা নিয়ে নিয়েছি ওটা পড়ো, ঠিক আছে? হ্যাঁ, ভিকে ম্যাথও ভালো বই, একটু শর্টে লেখা, এটাই আর কিছু না। ভিকে ম্যাথও কন্টেন্ট ভালো, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের ইনিশিয়ালি প্রথম 1 মাস কি কি সাবজেক্ট চলবে? মেশিন, পাওয়ার সিস্টেম আর ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তারপরে আমাদের শুরু হবে সুইচ গিয়ার প্রোটেকশন। ওকে? আর বাকি নন কনভেনশনাল স্যার যেরকম নিচ্ছে ওরকম নেবে। ওকে, যা ক্লাস আছে তাই শিডিউলেই হবে, দুটো করে ক্লাস থাকবে টিডিপির। তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 1 মাসের মধ্যে আমাদের 50% বেশি হয়ে যাবে। ওকে, নেক্সট এবার মেশিন 2 সম্বন্ধে কিছু বলার আছে। তাহলে মেশিন 2-তে আমাদের কি কি আছে? আজকে মেশিনেরই ক্লাস হবে। মেশিন 2 লেখো সবাই। আমাদের যে মেন মেন 3টে টপিক কি কি স্যার? প্রথমে হচ্ছে ইন্ডাকশন মেশিন, ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের আমাদের কি কি হয়? 3 ফেজ অ্যান্ড সিঙ্গেল ফেজ। ওকে, আমাদের ইন্ডাকশন মোটরের কি কি থাকে? 3 ফেজ অ্যান্ড সিঙ্গেল ফেজ। একটু ঘোলা আছে বলো লেখাগুলো, হালকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কিছু একটা আমার ক্যামেরায় সমস্যা হয়েছে, আমি রাতে একবার দেখে ঠিক করে নেবো। হ্যাঁ, এখন আপাতত কিছু করার নেই। চলো, ইন্ডাকশন মোটরে 3 ফেজ অ্যান্ড সিঙ্গেল ফেজ। তারপরে ইন্ডাকশন মোটরের পরে আমাদের আসবে সিঙ্ক্রোনাস। দেখতে হবে, আমি তো মুছলাম, পরিষ্কারও বললাম, দেখতে হবে। সিঙ্ক্রোনাস মেশিন। ওকে, সিঙ্ক্রোনাস মেশিনের মধ্যে আমাদের আসবে হচ্ছে কি কি বলো তো? অল্টারনেটরের নাম শুনেছো? অল্টারনেটর অ্যান্ড সিঙ্ক্রোনাস মোটর। ওকে, তাহলে অল্টারনেটর মানেই হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর, অল্টারনেটর মানেই সিঙ্ক্রোনাস জেনারেটর। ওকে, নেক্সট আমাদের স্পেশাল মেশিন। হ্যাঁ অবশ্যই, এসি জেনারেটর বলতে পারি। এবার এসি জেনারেটর, শুধু এসি জেনারেটর বললে কি হয়? ইন্ডাকশন মোটরও এসি দিয়ে চলে, সিঙ্ক্রোনাস মোটরও এসি দিয়ে চলে। তখন সেটা এসি জেনারেটর মানে ইন্ডাকশন জেনারেটর না সিঙ্ক্রোনাস জেনারেটর, সেই জায়গাটাই কিন্তু একটু স্পেসিফাইড করে বলতে হবে। আমি কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিজেল দিয়ে যে আমরা চলছে তাই তো, ওগুলো সব হ্যাঁ অল্টারনেটর। ডিসি জেনারেটরও থাকে ওখানে, ঠিক আছে, অল্টারনেটরও থাকে। এবার ডিপেন্ড করছে কোথায় ইউজ করছো, কোনগুলো। সিঙ্গেল সিঙ্গেল ফেজ কোনো অল্টারনেটর হয় না, সিঙ্গেল ফেজ কোনো অল্টারনেটর হয় না। ওকে, দেখো আমি তোমাদের একটা কথা বলি, এবার এবার মেশিনে তোমরা এবার অনেক কিছু জানতে পারবে। ফার্স্ট আমরা পড়ে এসেছি ট্রান্সফরমার। ওকে, ট্রান্সফরমার যেটা আমাদের সিঙ্গেল ফেজও হয় অথবা 3 ফেজও হয়, ঠিক আছে। তারপরে আমরা পড়েছি ডিসি মেশিন। এই ডিসি মেশিন অনলি কি হয়? সিঙ্গেল ফেজ। ডিসি মেশিনে 3 ফেজ পসিবল? ডিসি মেশিনে 3 ফেজ পসিবল নয়। ওকে, এইবার এইবার আমরা যে পড়বো ইন্ডাকশন মেশিন। ইন্ডাকশন মেশিন মেনলি 3 ফেজটাই আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। এই যে মোটরে পাম্প চলে যেটা, ওটা কিন্তু আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর। ইন্ডাস্ট্রিতে যত মেশিন দেখতে পাচ্ছ তার 80%
মোটর বা মেশিন আর ইন্ডাকশন, 3 ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আমাদের বাড়ির ফ্যান চলে, ওই যে উপরে সিলিং ফ্যান, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে চলে। এর আবার অনেকগুলো ভাগ আছে, যখন পড়াবো। ঠিক আছে, এইবার ওগুলো না, এবার দেখো বাড়িতে যে আমাদের পাম্প চলে, যে 1 HP উপরে হয়ে গেলেই ওগুলো তখন 3 ফেজ করে দেওয়া হয়, বুঝলে? এবার কত ক্যাপাসিটির পাম্প তার উপর ডিপেন্ড করছে। হাই পাওয়ার মেশিন সবসময় 3 ফেজ ইন্ডাকশন মোটরই নেওয়া হয়। ওকে, এবার ওইখানে আমাদের ফেজটাকে আমরা ভাগ করে এইভাবে প্রোভাইড করি। আমি যখন কানেকশন পড়াবো বুঝতে পারবে। চলো, নেক্সট হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন। এটা কোনোদিনই সিঙ্গেল ফেজে আসবে না, এটা অনলি 3 ফেজে চলে। এবার আমরা আজকে এই জিনিসটাই, এই মজাদার জিনিসটাই ফার্স্ট এটাই বুঝবো, হাউ ইন্ডাকশন মোটর উইল স্টার্ট। তাই তো? মনে আছে কোশ্চেনটা কোথায় করেছিল? 3 ইডিয়েট, এই তো একদম। হাউ ইন্ডাকশন মোটর উইল স্টার্ট, কি করে একটা ইন্ডাকশন মোটর স্টার্ট করে। না না না, থাক। দেখো, এই ডিসি মেশিন যখন আমরা চালিয়েছি, এই ডিসি মেশিনে কটা সাপ্লাই দরকার হচ্ছিল বলো তো চালানোর জন্য? দুটো সাপ্লাই দরকার হচ্ছিল। হ্যাঁ, দুটো সাপ্লাই, তাই না? এই দেখো, আমি একটু আগে বলে নিই, এটা আমাদের স্টেটার, এটা আমাদের রোটার। আমি তোমাদের ডিসি মেশিন তো পড়াইনি, পুরো রেকর্ডেরই দেখেছো তোমরা, হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের সাপ্লাই, এইখানে আমি সাপ্লাই দিলাম, আর এইখান থেকে আমরা, এটা যদি মোটর হয়, আউটপুট নিলে জেনারেটর, আর এইখানে যদি আমি সাপ্লাই, এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি সরি, এটাকে সাপ্লাই না বলে এটাকে আমরা বলি এক্সাইটেশন, তাই না? আউটারে কি দেয়া হয়, এগুলো লেখার দরকার নেই, এগুলো তো আগের সেমিস্টারে আমরা দেখেছি। এক্সাইটেশন, আর এটা হচ্ছে আমাদের সাপ্লাই। তাহলে এটা কি হবে, এইখান থেকে আমাদের মোটর ঘুরবে, তাই না? এখান থেকে আমাদের মোটর ঘুরবে। তাহলে এই যে হচ্ছে দুটো এক্সাইটেশন, কেন কোথায় দিতে হয়? ডিসি মোটরে এক্সাইটেশন কোথায় দেয়? স্ট্যাটিক পার্টে, বাইরের আউটার সারফেসে। এটাকে এইখানে কেন দিই আমরা, কেউ একজন বলো দেখি, পড়ে এসছো তো? হ্যাঁ, পোলস গুলোকে ক্রিয়েট করার জন্য। এইখানে যে এন পোল আর এখানে যে এস পোল তৈরি হবে, এই পোলগুলোকে কি দিয়ে তৈরি হয়? এখানকার এক্সাইটেশন দিয়ে। ওকে, আর এইখান থেকে আমরা সাপ্লাই দিয়ে মোটরটা ঘুরে। যাই হোক, আমি এখন ডিসি মোটর পড়াচ্ছি না। তো ডিসি মোটর পড়ানোর জন্য মানে চালানোর জন্য দুটো আমাদের সাপ্লাই দরকার হয়। ট্রান্সফরমার চালানোর জন্য সিঙ্গেল ফেজ একটাই সাপ্লাই দেই। ট্রান্সফরমারের সেকেন্ডারি পার্টে আমরা কোন রকম সাপ্লাই প্রোভাইড করতাম এর আগে? অটোমেটিক। ওটা তাহলে কি কি জন্য ওটা কাজ করতো, কি জন্য? হ্যাঁ, ডিউ টু দা মিউচুয়াল ইন্ডাকশন। তাহলে ডিউ টু দা মিউচুয়াল ইন্ডাকশন ওটা আমাদের কাজ করতো। তাহলে এই যে ট্রান্সফরমারের যে জিনিসটা তোমরা পড়ে এসছো, সেম কনসেপ্ট ইন্ডাকশন মোটর, সেম। তো এই জন্য 3 ফেজ ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমারও আমরা বলে থাকি। ঠিক আছে, তোমাদের এই সেমিস্টার কিন্তু পুরো আমি ডিজিটাল বোর্ডে নিতে পারবো না, প্রচুর জিনিস লেখাতে হবে আমাকে, মানে হিউজ থিওরি আছে, বুঝেছো? এখানে লিখতে গেলে তো আমার টাইম চলে যাবে, এখানে বোর্ডে এখানে বসে লিখতে সুবিধে। ওকে, হ্যাঁ প্রচুর থিওরি আছে, পাওয়ার সিস্টেম পুরো থিওরি, দুটো সাবজেক্ট। কিন্তু ইন্টারেস্টিং, ওইরকম থিওরি নয়, বোরিং থিওরি নয়, প্রচুর ইন্টারেস্টিং জিনিস, যেগুলো সচরাচর তোমরা দেখছো সেগুলো কি করে কাজ করে সব জানতে পারবে। রিলে কি করে ওয়ার্ক করছে, ঠিক আছে, কি করে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, দারুণ দারুণ জিনিস আছে। তাহলে আমরা ফার্স্ট ওয়ার্কিং অফ, বা ওয়ার্কিং না লিখে হাউ ইন্ডাকশন মোটর উইল স্টার্ট, এই কোশ্চেনটাই লেখো, হাউ উইল স্টার্ট, ইন্ডাকশন মোটর কি করে স্টার্ট হয়। জাস্ট আজকের ক্লাসটা শুধু বোঝার জন্য, কিচ্ছু নেই লেখার মতো। দেখো, ইন্ডাকশন মোটর মানে স্যার এখানে আমাদের একটা স্ট্যাটিক পার্ট থাকবে, একটা রোটেটিং পার্ট থাকবে, পরিষ্কার কথা। ওয়ান ইজ আ স্ট্যাটিক পার্ট অ্যান্ড আনাদার ইজ আ রোটেটিং পার্ট, রাইট? ওকে, এই যে এটা স্টেটার,
স্টেটারে ডিসি মোটরে কি ছিল, দুটো বা চারটে পোল থাকতো, ইভেন নাম্বারস অফ পোল, যেখানে কি থাকতো আমাদের ওয়াইন্ডিং করা থাকতো। ওয়াইন্ডিংটাকে কি ওয়াইন্ডিং বলে, ফিল্ড ওয়াইন্ডিং। সেই ফিল্ড ওয়াইন্ডিং এ আমরা এক্সাইটেশন দিতাম, এন পোল এস পোল ক্রিয়েট হতো। এইখানে এরকম ভাবে কোনো এক্সাক্ট পোল তৈরি করা নেই, ওখানে যেমন এরকম ভাবে ছিল না, মনে আছে, এখানে ওরকম কোনো কিছু নেই। এখানে এরকম ভাবে স্লট করা আছে স্টেটারে, স্লট। স্লটে কি থাকে, ওয়্যার থাকে। এই যে এই স্লটে যে কন্ডাক্টর গুলো থাকে এটাকে বলা হয় থ্রি ফেজ ওয়াইন্ডিং। এখানে যে ওয়াইন্ডিংটা থাকে এটা থ্রি ফেজ ওয়াইন্ডিং। স্যার থ্রি ফেজ ওয়াইন্ডিং কেন করা হয়, দেখো সবাই একদম টাইমলি আসার চেষ্টা করবে। হ্যাঁ, এ বন্ধ করো মাইকটা। ওকে, তো এইখানে আমাদের স্টেটার এরকম স্লট করা আছে। এবার এই স্লটে এরকম ভাবে কন্ডাক্টর পুট করা আছে। তাহলে এই কন্ডাক্টর গুলো কি, ছবিটা আঁকো সবাই আমার সাথে, যেখানে বলবো বুঝতে ওখানে আবার বুঝে নেবে, আবার ছবিটা আঁকবে। ইঞ্জিনিয়ারিং পড়লে ছবি আঁকতে জানতে হবে, নাহলে হবে না কিন্তু। এই ওয়াইন্ডিং গুলোকে বলা হয় স্যার থ্রি ফেজ ওয়াইন্ডিং। থ্রি ফেজ ওয়াইন্ডিং, ওকে। এই থ্রি ফেজ ওয়াইন্ডিং এ আমরা কি দিচ্ছি বাইরে থেকে, এরকম স্টেটারে থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি। তাহলে এইটা আমার হচ্ছে স্যার একটা স্ট্যাটিক পার্ট বা স্টেটার অফ ইন্ডাকশন মোটর, যার এরকম ভাবে থ্রি ফেজ ওয়াইন্ডিং করা থাকে পুরোটাতে, এবং এই থ্রি ফেজ ওয়াইন্ডিং এ আমরা বাইরে থেকে থ্রি ফেজ সাপ্লাই প্রোভাইড করি। এটুকু ক্লিয়ার সবার কাছে? তাহলে এই সাপ্লাইটা কি, থ্রি ফেজ সাপ্লাই। স্টার ডেল্টা গুলো পরের ব্যাপার, থ্রি ফেজ সাপ্লাই। এই যখনই এই এক্সটার্নাল ওয়াইন্ডিং এ আমরা থ্রি ফেজ সাপ্লাই প্রোভাইড করব, বা তোমার এটাকে কি স্ট্যাটিক পার্টে আমরা যখনই থ্রি ফেজ সাপ্লাই প্রোভাইড করব, এখানে কি হবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এবার দেখো, তোমরা যখন ডিসি মোটরে যখন সাপ্লাই দিতে ওখানে কি তৈরি হতো স্যার, এরকম ভাবে ওপর নিচে এনপোল এসপোল, মনে আছে সবার? এসপোল মানে এক্সাইটেশন যখনই দিতাম আমরা, এই যে এখানে ছবিটা এখনই দেখালাম, এখানে যখন এক্সাইটেশন দিতাম এখানে এনপোল আর এসপোল তৈরি হতো। উইথাউট সাপ্লাই তো হবে না তৈরি। তাহলে এইখানেও কি হবে, যখনই আমি সাপ্লাই দেব এইখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ডিসি মোটরের ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্যাটিক, এটা রোটেটিং নয়। এরকম এনপোল এসপোল ফিক্সড, কেন না এখানে এক্সাইটেশনটা কি, এটাও ডিসি সাপ্লাই। কিন্তু এইখানে থ্রি ফেজ সাপ্লাই কোনোদিন ডিসি হয় না, তাহলে এটা আমাদের স্যার এসি সাপ্লাই। এসি কেমন ভাবে একটা সার্কিটে কাজ করে গো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? ইফ দিস ইজ আওয়ার সার্কিট, এটা যদি এসি হয় তাহলে কি হবে, একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে হতে থাকবে। তাহলে আমি দিয়েছি থ্রি ফেজ, তিনটে ফেজের সাপ্লাই। এবার এইখানে আমাদের এই ডিউ টু দিস সাপ্লাই এইখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এনপোল এসপোল তৈরি হয়, কিন্তু সেটা রোটেট করে। তাহলে তিনটে সাপ্লাইয়ের জন্য ভালো করে বোঝো, একটা এটা ডিসি কি সিঙ্গেল ফেজ, তার জন্য এনপোল এসপোল একটা তৈরি হয়েছে। আর এটা তুমি দিচ্ছ থ্রি ফেজ, তাহলে কটা পোল তৈরি হবে, এরকম ছটা পোল তৈরি হবে এক্স্যাক্টলি। ওকে, আমরা এখানে দিচ্ছি থ্রি ফেজ, তাহলে আমাদের কটা পোল তৈরি হবে, ছটা পোল তৈরি হবে। তাহলে এই রকম জায়গায় আমি যদি এটাকে একটু এক্সপ্লেইন করি, দেখো তাহলে ধরো এই জায়গাটায় এটাকে আমি নাম দিচ্ছি এ, এ ড্যাশ। একটা ফেজের থেকে আরেকটা ফেজের ডিস্টেন্স কত হয় গো থ্রি ফেজে, 120 ডিগ্রি। তাহলে এটা এ হলে, হ্যাঁ 120 ডিগ্রি, এটা এ হলে এর ঠিক
এইরকম জায়গায় 120 মানে এটা বি হবে, এটা বি হলে এটা বি ড্যাশ, এর ঠিক 120 মানে এটা সি হলে এটা সি ড্যাশ, রাইট? তোমরা ফার্স্ট টাইম একটু অসুবিধা হবে, একটু ট্রাই টু ক্যাচ আপ, ওকে? আমি বলবো প্রিভিয়াস জিনিসগুলো, কারণ অনেকে তোমরা আমার কাছে আগের সেমিস্টারে মেশিন পড়োনি, এবার আগের সেমিস্টারের কনসেপ্টগুলো এখানে লাগবে, তাই না? রিলেটেড কনসেপ্ট, ওকে? তো একটু টাইম লাগবে, হয়ে যাবে আস্তে আস্তে। এটা এন পোল, এটা এস পোল, তাহলে এটা এন হলে এটা এন, এটা এস, এটা এন হলে এটা এন, এটা এস। তাহলে এই যে এন এস এটা যে তৈরি হয়েছে, এটা কার জন্য হয়েছে? এটার জন্য। তাহলে থ্রি ফেজ সাপ্লাই তুমি দিলে, থ্রি ফেজ সাপ্লাইটা কিভাবে থাকে? সাপোজ এর 120 ডিগ্রি পর আরেকটা ওয়েভ ফর্ম চালু হবে, আবার এখান থেকে 120 ডিগ্রি পর আরেকটা ওয়েভ ফর্ম। তাহলে এই যে এইটুকু ওয়েভ ফর্মটা, আমরা প্রথম ওয়েভ ফর্মটা ধরো এইটুকুর জন্য আমরা এন এস পেয়েছি, তার পরের পার্টটুকুর জন্য, সেকেন্ড পার্টটুকুর জন্য এই যে এইখান থেকে এইটুকু, এটার জন্য ধরো এটা পেয়েছি, আবার তার নেক্সট পার্টটা এই যে এটার থেকে এটা পর্যন্ত এইটুকুর জন্য এটা পেয়েছি। এবার এটা কন্টিনিউ হতে থাকবে। তাহলে যখন এই পজিটিভ পার্টটার জন্য আমরা যদি এন আর এস পাই, তাহলে যখন ঘুরে এটা নেগেটিভ পার্ট আসবে, তখন এই এন পোল এস পোল চেঞ্জ হবে না? একটা সিগন্যাল, একটা ওয়েভ ফর্মকে দেখো তোমরা, ধরো দেখো এই যে ফার্স্ট পার্টটা ভালো করে দেখো সবাই, ফার্স্ট পার্টটার জন্য যদি আমাদের এন পোল এস পোল তৈরি হয়, একটার দিকেই শুধু তাকাও, প্রথমটা আর প্রথমের উপরের নিচটা, তাহলে সেকেন্ড এটা যখন নিচে নামবে, এই যে সেকেন্ড এই যে নিচের পোর্শনটা মানে নেগেটিভ পোর্শন, তখন এই এন পোল আর এস পোল চেঞ্জ হয়ে যাবে না? আমরা তো আগের সেমিস্টারে তাই পড়েছি, ট্রান্সফরমারে তাই পড়েছিলাম না? এক্স্যাক্টলি। তাহলে হ্যাঁ, তাহলে একটা জিনিস, তাহলে এই যে স্যার এখন আপনি যেটা এঁকেছেন শুধু এই কন্ডিশনটার জন্য ঠিক আছে। আমি যদি এই কন্ডিশনটা তাকাই, এই নিচের কন্ডিশনটা, তাহলে ছবিটা একটু অন্যরকম আসবে। দেখো এর পরের ছবিটা, এই এনটা স্যার এস হয়ে যাবে, এই এসটা এন, এস এন, এস এন, এটা হবে কিনা বলো? এটা ঠিক পরে এইরকম হবে, দেখো এ চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে এস ছিল এখানে এন হয়ে গেছে, আবার এটাও চেঞ্জ হয়ে গেছে। কারণ কি? এই যে নিচের পোর্শনটা কি হচ্ছে, এটা তো নেগেটিভ পোর্শন, তাহলে যখনই নেগেটিভ আসবে তখনই তো ওর পোলারিটি চেঞ্জ করে ফেলবে ম্যাগনেট, রাইট? তাহলে এইখান থেকে এখানে আসলো, তারপরের ছবিটা কি হবে গো বলো? হ্যাঁ, তারপরে আবার এটা এস, তাহলে এটা এন এস এন এস এন এস, তাহলে আবার তারপরের ছবিটা আবার ওটা আসবে। এইবার এই যে এই ঘটনাটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, দূর থেকে দেখে তোমার চোখে দেখে কি মনে হবে? এই এনটা এখানে এসে আসলো, একটু পরে আবার এস থেকে নিচে এখানে, তার মানে তোমার দেখে মনে হবে এই ম্যাগনেটিক ফিল্ডটা যেন ঘুরছে। কেন দেখে মনে হবে? কারণ এরা সবাই অ্যাট এ টাইম চেঞ্জ হয় না, সবার প্রথমে এ চেঞ্জ হয়, তারপরে এ, তারপরে এ। কেন স্যার? এই যে ডিস্টেন্স কত, সবার প্রথমে এ চেঞ্জ হলো, তার 120 ডিগ্রি পরে গিয়ে সেকেন্ডেরটা চেঞ্জ হবে, তার 120 ডিগ্রি পরে এ, তার মানে প্রথমে এ চেঞ্জ হলো, তারপরে এ চেঞ্জ হলো, তারপরে এ হলো। তাহলে তোমার দেখে মনে হবে এই এনটা এসে গেল, আবার নিচে নামছে, এইভাবে তোমার দেখে মনে হবে যে এই একটার দিকে যদি ফলো করে থাকো, এই এনের দিকে যদি তাকাও, মনে হবে যেন এনটা ঘুরছে এইভাবে। বুঝেছো কি বললাম? কি ভিডিও বন্ধ হয়ে গেছে? ভিডিও বন্ধ হয়ে গেছে? এ ডিস্টার্ব করো না রে ভাই, ডিস্টার্ব করো না, ইম্পর্টেন্ট জিনিস বুঝতে পারবে না। দেখো কি আমার কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আমি যেটা বললাম বলো সবাই। হ্যাঁ, দেখো আরেকবার বলছি, ভালো করে বোঝো।
তাহলে আমরা প্রথমে একটার জন্য বুঝছি, ফার্স্ট ফার্স্ট 3 সাইকেল, 3 হাফ সাইকেল। এটা প্রথম 3টে হাফ সাইকেলের জন্য এই ছবিটা আমি পেলাম। 3টের জন্য 3টে এনএস 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 হয়ে গেল। এবার যখনই এটা উল্টে যাবে, এট এ টাইম সবাই উল্টাবে না, সবার আগে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে একজনের পর একজন যদি উল্টায়, তোমার দেখে মনে হবে এত স্পিডে চলছে তো এটা। কত 50 হার্জ ফ্রিকোয়েন্সি, সেকেন্ডে 50 বার চেঞ্জ হচ্ছে, তোমার দূর থেকে দেখে মনে হবে এসটা যেন ঘুরছে এইভাবে। এই জন্য বলা হয় যে 3 ফেজ ওয়াইন্ডিং এ আমরা যখন 3 ফেজ সাপ্লাই প্রোভাইড করি, এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা তো একটা ম্যাগনেটিক ফিল্ড, এন আর এস পোল মানে কি, ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা এই জন্য বলে যে 3 ফেজ ওয়াইন্ডিং এ আমরা যদি 3 ফেজ সাপ্লাই দেই, তাহলে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, যে ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে। কি বোঝা গেল কথাটা? ম্যাগনেটিক ফিল্ডটা এখানে রোটেট করছে, এক্স্যাক্টলি। তাহলে এইখানে আমরা এটাকে আমরা বলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এরপরের দিন থেকে আমি সবসময় বলবো আরএমএফ, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। ওকে, দ্যাট ইজ কল্ড আ আরএমএফ। এই জিনিসটা আমি তোমাদের একদম ম্যাথামেটিক্যাল প্রুফ দেখাবো। ওকে, এই যে এটা যে রোটেট করছে, ম্যাথামেটিক্যাল প্রুফ দেখাবো আমি তোমাদেরকে। এমনি ফিজিক্যালি কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? ফিজিক্যালি যে স্যার আমি এখনো বুঝতে পারছি না, বলো। হ্যালো স্যার, আমি সুমিত বলছি। হ্যাঁ বলো। বলছিলাম যে ওয়াই আর বি প্রথমটা যদি কমপ্লিট করার পর তারপরে কি 120 ডিগ্রি পর ওয়াই স্টার্ট হবে? আর ওয়াই বি বুঝলাম না। মানে থ্রি ফেজ সাপ্লাইতে যে ওই যে 3টে ফেজ থাকে, এবার ফেজটা সাইনোসয়েডাল যে মানে কাট মানে রাস্তা আছে, হ্যাঁ মানে মানে এন এস যেটা প্রথম যে সার্কেলটার ক্ষেত্রে এন এস হ্যাঁ চেঞ্জ হচ্ছে, তখন কি ওইটা পুরো সম্পূর্ণ মানে মানে সাইনোসয়েডাল গ্রাফ হয়ে যাওয়ার পর তারপরে 120 ডিগ্রি পর ওয়াইটা স্টার্ট হবে? এটা আমি ঠিক এই জায়গাটা বুঝতে পারলাম না, ওটা কি এখানে আর ওয়াই বি ফেজের কথা আমি এখানে কোনো কিছু বলেছি একবারও? টপিকের বাইরে কোশ্চেন করবে না। আমি কোথাও বলেছি আর ওয়াই বি কিছু বলেছি এখনো? যতটুক বলেছি এখান থেকে কি কোশ্চেন আছে সেটা বলো আগে। ও ফার্স্ট ফেজের পর সেকেন্ড ফেজ শুরু হওয়ার ওই কথাটা বলছে। হ্যাঁ, ওটা তো 120 ডিগ্রি পর শুরু হবে, বললাম তো আমি। এই যে 120, এর 120 ডিগ্রি পরে পরের ফেজটা, তার 120 ডিগ্রি পরে পরের ফেজটা। তাহলে একজনের পর একজন চেঞ্জ হচ্ছে, ওই জন্য তো তোমার মনে হচ্ছে জিনিসটা রোটেট করছে, অ্যাকচুয়ালি রোটেট করে না। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এনপোল এসপোল চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের মনে হয় ওটা রোটেট করছে, বিকজ একজনের পর একজন হচ্ছে তো। প্রথমে এ চেঞ্জ হচ্ছে, তারপরে এ, তারপরে এ। এক্স্যাক্টলি। ওকে, বলো শান্তন কি বলছিলে? হ্যাঁ অবশ্যই, নাহলে মনে থাকবে কি করে, এগুলো ভুলে যাবে সব। যা আঁকছি সব এঁকে রাখবে, এগুলো বইতেও পাবে না এইসব জিনিস, যে যাই বই পড়ে নাও। ওকে, চলো। এবার নেক্সট আমি তাহলে আমরা কি বুঝলাম? আমরা শুধু এইটুকু বুঝলাম যে স্টেটার স্লটে 3 ফেজ ওয়াইন্ডিং থাকে, 3 ফেজ ওয়াইন্ডিং এ 3 ফেজ সাপ্লাই দিলে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কিভাবে তৈরি হয় স্যার সেটা বুঝিয়ে দিয়েছে। এবার নেক্সট পার্ট। ওকে, এবার আমাদের এখানে কি থাকবে? এবার এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে। এবার এটা কত স্পিডে ঘুরছে? এটা যে ঘুরছে তার ফর্মুলা হচ্ছে ns ইকুয়ালস টু, হ্যাঁ, এই ফর্মুলাটার প্রুফ আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? এটা কোথা থেকে আসছে? তো ns ইকুয়ালস টু, এই nsটাকে বলা হয় সিঙ্ক্রোনাস স্পিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেটার স্পিড, স্টেটার তো ঘোরে না। এবার ওটাকে অ্যাকচুয়ালি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘোরে, তার মানে ওইখানে এই ভিডিও বন্ধ করো নির্মল। তাহলে স্টেটার তো ঘোরে না, কে ঘোরে? হ্যাঁ, রোটর ঘোরে, স্টেটার ঘোরে না, রোটর ঘোরে। হ্যাঁ, এইটাকে বলা হয় সিঙ্ক্রোনাস স্পিড।
এই স্পিডটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমাদের পোল, নাম্বার অফ পোল। তাহলে স্যার এখানে পোল কোথায়? পোল তো নেই। পোল দেখতে পাচ্ছ ডিসি মোটরের মতো পোল আছে এখানে? এখানে পোল এই ওয়াইন্ডিং এর উপর বেস করে তৈরি হয়। আমি তোমাদের ওয়াইন্ডিং যখন পড়াবো কি করে পোল তৈরি হয় সেটা শেখাবো। এইখানে ওয়াইন্ডিং গুলো এই জন্য দেখবে যারা মোটর বানায় বা ট্রান্স মোটর জেনারেটর যারা বানায় তারা দেখবে যে শুধু পেঁচিয়ে যায় না, একটা রিদম আছে, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে যে এত নম্বর থেকে এত নম্বরে এতগুলো টার্ন, তারপরে আবার এত থেকে এত এতগুলো টার্ন। ওই টার্নগুলো যে দিচ্ছে, ওই টার্নগুলো যে দিচ্ছে এই স্লট থেকে দেখা গেল এই স্লট পর্যন্ত 10টা টার্ন হবে, দিল। আবার তার পরের স্লট থেকে তার পরের স্লটে 10টা টার্ন, এইভাবে এমনভাবে টার্নগুলোকে দেয়া হয়, ওইভাবে ওই ওয়াইন্ডিং এর উপর বেস করে তোমার এখানে অটোমেটিক, ধরো তুমি 4টে পোল চাইছো, অটোমেটিক এখানে 4টে পোল তৈরি হয়ে যাবে। সেই পোলটা চোখে দেখা যায় না, বাট ম্যাগনেটিক ভাবে তৈরি হয়ে যায়। তাহলে কি করে এই পোল তৈরি হয় তার জন্য আমাকে ওয়াইন্ডিং পড়তে হবে। ওয়াইন্ডিং আমাদের সিলেবাসে আছে, পড়াবো, ঠিক আছে, ওগুলো শেষে। তাহলে আপাতত ধরে নাও যে স্যার এখানে আমাদের পোল অটোমেটিক তৈরি হয়ে যায়, আমরা এটাই ধরে চলবো এখন। তাহলে পোল ক্রিয়েট হয়ে গেল। তাহলে যদি 4 পোল থাকে তাহলে এইখানকার এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড কত হবে বলো তো? বলো। ফর পি ইকুয়ালস টু 4, ওই 150/4। হ্যাঁ, তাহলে 120 ইন্টু 50/4, তার মানে 1500 আরপিএম। একদম। তাহলে ফ্রিকোয়েন্সি তো ইন্ডিয়াতে ফিক্সড 50 হার্জ। তাহলে এখানে আমি 50 ইন্টু 120/4 করলে 1500 আরপিএম। এবার এই যে 1500 আরপিএম, এটাকে স্যার সিঙ্ক্রোনাস স্পিড কেন বলছে? হোয়াট ইজ সিঙ্ক্রোনাস স্পিড? সিঙ্ক্রোনাস স্পিড কথাটার মানে হচ্ছে গিভেন ফ্রিকোয়েন্সি স্পিড। তাহলে তোমরা লিখে রাখো এখানে সিঙ্ক্রোনাস স্পিড কাকে বলছি আমরা? দেখো বলছি, সিঙ্ক্রোনাস স্পিড এক কথায় হচ্ছে গিভেন ফ্রিকোয়েন্সি স্পিড। তার মানে তুমি, আমরা এখানে আমরা আমরা এদিকে দেখো, আমরা এখানে সাপ্লাই দিয়েছি কত, কত 3 ফেজ সাপ্লাই। তখন ফ্রিকোয়েন্সি কত ছিল? 50 হার্জ। ইন্ডিয়াতে তো 50 হার্জই পাবো। তাহলে এই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। এই রোটেটিং ফিল্ডটা যেটা ঘুরছে, এইটার যদি তুমি ফ্রিকোয়েন্সিটা মাপো তুমি দেখতে পাবে 50 হার্জ আছে। তাহলে যে ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেওয়া হয় রোটেটিং কন্ডিশনে যদি সেম ফ্রিকোয়েন্সিতে ঘোরে সেটাকেই বলা হয় সিঙ্ক্রোনাস স্পিড। দেখবে তোমাদের অনেকের কলেজে এইভাবে পড়াবে, টপ স্পিড, ম্যাক্সিমাম স্পিড, ভুলভাল অনেক কিছু বলবে। একটাই কথা মাথায় রাখবে, কি গিভেন ফ্রিকোয়েন্সি স্পিড। যে ফ্রিকোয়েন্সি সাপ্লাই তুমি দিয়েছো সেই ফ্রিকোয়েন্সি, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যদি সেই ফ্রিকোয়েন্সিতেই থাকে, দ্যাট ইজ কল্ড আ সিঙ্ক্রোনাস স্পিড। ক্লিয়ার? কথাটা বোঝা গেছে? ওকে। তাহলে এটা ঘুরছে তার গিভেন। হ্যাঁ কি বলছো? হ্যাঁ বল। রেটেড স্পিডটা কি এ সুমিত, তোমাকে তুমি একজন কোশ্চেন বলছে তো। হ্যাঁ বলো বলো। আমি বলছি কি থিয়েটার স্পিডটাকে মানে সিঙ্ক্রোনাস স্পিডও বলি, হ্যাঁ, মানে কেন থিয়েটার স্পিডটা স্টেশন তো থিয়েটার তো ঘোরেই, রোটার তো ঘোরে। তো আমি তো বললাম তো ওই স্টেটার তো ঘোরে না, স্টেটারের ফিল্ডটা ঘুরছে, এটাকে স্টেটার স্পিড তুমি বলেছো, আমি একবারও বলেছি? আমি তখন থেকে তো সিঙ্ক্রোনাস স্পিড বলছি। বলো নেক্সট কোশ্চেন। হ্যালো স্যার, তুমি বলছো স্যার, হ্যাঁ বলো। বললাম রেটেড স্পিডটা কি সিঙ্ক্রোনাস স্পিড? না, রেটেড স্পিড আলাদা জিনিস, সিঙ্ক্রোনাস স্পিড আলাদা জিনিস। সিঙ্ক্রোনাস স্পিড বুঝে গেছো এখন? হ্যাঁ স্যার। ওকে চলো নেক্সট। এবার তাহলে এইখানে এমন একজন ঘুরছে যেটাকে চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু ফিল্ড ঘুরছে, একটা ম্যাগনেটিক ফিল্ড। এইবার আমরা আঁকছি এখানে রোটার। দাঁড়াও। ওকে, এবার রোটারের মধ্যে আমি
ওয়াইন্ডিং দিয়ে দিলাম, রোটারের মধ্যে আমি ওয়াইন্ডিং দিয়ে দিলাম। এই যে ওয়াইন্ডিং, এইখানে আমাদের আছে শ্যাফট। শ্যাফট মানে যেটার মধ্যে যেটা ঘুরবে, যার মধ্যে পাখা লাগানো আছে এইভাবে, ঠিক আছে? ধরে রাখলাম, ধরে নিলাম এটা পাখা লাগানো আছে। এবার ব্যাপারটা বোঝো, এইটা হচ্ছে রোটার, এগুলো কি রোটার স্লট না? স্লট করা আছে। আর ডটগুলো কি রোটার ওয়াইন্ডিং। তাহলে এই রোটার ওয়াইন্ডিং, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যখন ঘুরছে, এ কি করবে? রোটার ওয়াইন্ডিংটাকে কাট করবে না? রোটার ওয়াইন্ডিংটা তো চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন এই যে এই অ্যারো চিহ্নটা কি? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা এই বাতাসে যখন ঘুরছে, মানে ফ্রি স্পেসে, ও তখন এইখানে যে কন্ডাক্টরগুলো আছে ডট ডট, এই কন্ডাক্টরগুলোকে কাট করবে। কাট করা মানে কি? ধরো কেউ এভাবে দাঁড়িয়ে আছে, একজন ঘুরছে এইভাবে, বারবার এইভাবে গিয়ে আবার ঘুরছে, এইভাবে এইভাবে ঘুরছে, তাহলে একে বারবার এ কি করছে? ডিস্টার্ব করছে। তাহলে ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ওখানে কি বলা আছে বলো? কি তৈরি হবে? এক্স্যাক্টলি, ইএমএফ তৈরি হবে। তাহলে এইখানে কি হবে? যখন এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এই কন্ডাক্টরগুলোকে কাট করবে, তখন এইখানে আমাদের ইএমএফ তৈরি হবে। এইখানে আমাদের ইনডিউস ইএমএফ বলি এটাকে আমরা। ওকে, তাহলে এই যে ইএমএফটা তৈরি হলো, এই ইএমএফটা, এবার ইএমএফ মানে কি? ভোল্টেজ। ভোল্টেজ। এবার ভোল্টেজের একটা ধর্ম আছে, দেখো ভোল্টেজ কি করবে? যদি ক্লোজ পাথ পায়, ব্যাটারি, ধরো একটা ব্যাটারি বাজার থেকে কিনে আনলে, ওর মধ্যে কি থাকে? এনার্জি, স্টোর এনার্জি বা ইএমএফ থাকে। যখনই তুমি লাইট লাগাও, ও ক্লোজ পাথ পায়, নিজের এনার্জিকে রিলিজ করে, লাইটটা জ্বলে। ঠিক তো? এমনি ব্যাটারি আনলে চলবে ব্যাটারিটা? লাইট লাগালে তবে চলে। কেন না? ও ক্লোজ পাথ পাচ্ছে। ঠিক তো? তাহলে এইখানে এই যে ভোল্টেজটা তৈরি হলো, এই ভোল্টেজটা কখন তুমি কাজে লাগাতে পারবে? যখন এই রোটরটা শর্ট সার্কিট করা থাকবে। তার মানে অ্যাকচুয়ালি কি হয়? রোটার অলওয়েজ, সে স্টার কানেকশন হোক বা ডেল্টাতে হোক, এরকম ভাবে, এটা থ্রি ফেজ মোটর পড়ছো মানে এটাও কিন্তু থ্রি ফেজ ওয়াইন্ডিং, সব থ্রি ফেজ। তাহলে এইখানে ভেতরে আমাদের এরকম ভাবে ধরে নাও স্টার আছে, এটাকে শর্ট সার্কিট করা আছে। এখানে ধরো ওয়াইন্ডিং দেওয়া আছে, এটা কি ওয়াইন্ডিং? ধরে নিলাম আমি স্টার ওয়াইন্ডিং বা ডেল্টা ওয়াইন্ডিং। কি করা আছে? শর্ট সার্কিট করা আছে। শর্ট সার্কিট যদি থাকে, তার মানে শর্ট সার্কিট মানে কি? ক্লোজ পাথ। এইখানে যদি প্রত্যেকটা ওয়াইন্ডিং এ যদি এবার আমাদের ভোল্টেজ জেনারেট হয়, ডিউ টু দ্য ভোল্টেজ, ও এই পথে কারেন্ট ফ্লো করাবে কিনা? ক্লোজ পাথ তো, কত পাথ পেয়ে গেছে, কারেন্ট কোথায় ফ্লো করে? ফর এনি ক্লোজ পাথ, যে কোনো ক্লোজ পাথে কারেন্ট ফ্লো করে। তাহলে যখনই এখানে ভোল্টেজ তৈরি হলো, এই রোটারটা শর্ট সার্কিট করা থাকে, তাহলে রোটারে কি হয়? কারেন্ট फ्लो करे। क्लियर? तुमको समझ में आ रहा है? आ रहा है ना? ओके। তাহলে এইখানে আমাদের কারেন্ট ফ্লো করছে। এবার ডিউ টু দিস কারেন্ট, আমরা এর আগের সেমিস্টারে ম্যাগনেটিক সার্কিট পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে? ওখানে একটা ফর্মুলা পড়িয়েছিলাম, এমএমএফ ইকুয়ালস টু কি ছিল বলো দেখি? এন ইন্টু আই। একদম দুটোই বলতে পারি, এন ইন্টু আই। এনটা কি? নাম্বার অফ টার্নস, মানে ওয়াইন্ডিং, আর আইটা কারেন্ট। তাহলে কোনো একটা ওয়াইন্ডিং এর মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, কোনো একটা, এনটা কি? নাম্বার অফ টার্নস মানে কি? ওয়াইন্ডিং তো, আর এটা কারেন্ট। কোনো একটা ওয়াইন্ডিং এর মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে কি তৈরি হয়? ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে এই জায়গাটায় ওয়াইন্ডিং নেই, এই ডটেড গুলোই তো ওয়াইন্ডিং। আর তার মধ্যে যখনই কারেন্ট ফ্লো করছে, তখন এখানে কি তৈরি হবে? এমএমএফও তৈরি হবে তার সঙ্গে, এমএমএফ। তাহলে এইখানে আমাদের আমরা এমএমএফ দেখতে পাবো। এমএমএফটা কখন পাচ্ছি? এটা ক্লোজ পাথ আছে, ক্লোজ পাথের জন্য যখন কারেন্ট ফ্লো করছে, কারেন্টটা কেন ফ্লো করছে? ডিউ টু দ্য ইএমএফ। ইএমএফ মানে কি? ভোল্টেজ। তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলছি, এখানে থ্রি ফেজ সাপ্লাই দিলাম, এইখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। কিভাবে হলো আমি বুঝিয়েছি। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এই ভেতরের ওয়াইন্ডিংগুলোকে কাট করছে। এই ভেতরের ওয়াইন্ডিং যখন কাট হচ্ছে, তখন এখানে ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে। এই ইএমএফ মানে কি? ভোল্টেজ। এই ভোল্টেজটা এই ভেতরের যে শর্ট সার্কিট করা আছে রোটারটাকে, এই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাচ্ছে। ডিউ টু দিস কারেন্ট এখানে এমএমএফ তৈরি হচ্ছে। এমএমএফ মানে কি? ম্যাগনেটোমোটিভ ফোর্স।
ওয়ান টাইপ অফ ফোর্স যেটা কি করে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে রোটেট করতে সাহায্য করে বা মুভ করতে, তার জন্য রোটরটা মুভ করে। বাস, বুঝেছো? ডিউ টু দ্য এমএমএফ দ্য মোটর উইল স্টার্ট টু রোটেট। ওকে, আর এখানকার ইএমএফ যেটা জেনারেট হচ্ছে ওটা কি গো, কি এমএমএফ, কি ইএমএফ? এটা তিন ধরনের ইএমএফ হয়, স্ট্যাটিক, ডাইনামিক আর কি, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। তাহলে কোনটা হবে? হ্যাঁ, স্ট্যাটিক বলো, স্ট্যাটিক ডাইনামিক না কোনটা? ডাইনামিক মানে স্ট্যাটিক কোনটা, ডাইনামিক কোনটা বলো? এক্স্যাক্টলি, ভালো করে দেখো তো, এইখানে এইখানে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাও ঘুরছে, আর একটু পরে তো রোটরটাও ঘুরতে শুরু করে দেবে, দুজনেই তো ঘুরছে। তার মানে রোটর ঘুরছে মানে ওয়াইন্ডিং ঘুরবে না ওর ভেতরে? এই রোটর যদি ঘুরে ওর ভেতরে কয়েল ঘুরবে না? তাহলে ম্যাগনেটিক ফিল্ডও ঘুরছে, এও ঘুরছে, তাহলে কি হবে? স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। এটা হচ্ছে, আবার সেই একই সমস্যা। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। ওকে, ল্যাগ করছে, দাঁড়াও তো 1 মিনিট। না, আটকে তো যাচ্ছে না, আটকে যাচ্ছে সবার। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। না চলো, আমি তোমাদের লিঙ্কে জয়েন করেছি, এবার তো অসুবিধার কিছুই নেই। না না, ভিডিও ঠিক আছে, যাদের আটকে যাচ্ছে একবার রিজয়েন করো। চলো, এই তাহলে এটার কি নাম হবে? স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইনডিউস ইএমএফ। কেন বললাম বলো তো? স্ট্যাটিকটা তো বুঝতে পারলাম না, ডাইনামিকটা তো বুঝতে পারলাম, স্ট্যাটিকটা কেন বললাম? স্ট্যাটিকটা এখানে দুজনই রোটেট করছে, ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডও রোটেট করছে, রোটরটাও রোটেট করছে। যখন দুজনই রোটেট করে তখন স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইনডিউস ইএমএফ হয়। বুঝেছো? কি, রোটরটাও তো রোটেট করছে গো, ওয়াইন্ডিং গুলো রোটেট করছে না এখানে? ওকে, চলো তাহলে বলো এখানে কেউ একজন আমাকে, একজন, সামওয়ান, একজন বুঝিয়ে বলো দেখি কি বললাম। অনলাইন থেকে বলো একজন, পুরো ব্যাপারটাকে বুঝিয়ে। আরে চেষ্টা করো না, আমি ভুল হলে বলবো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, একদম এ, আরেকজন বন্ধ করো না সাউন্ড। একদম একদম একদম, শুভ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার তো, একদম। যদি এখন আমি নোটসটা নাও দিই, তাও নিজের ভাষায় লিখতে পারবে না? আরামসে লেখা যাবে। ভিজুয়ালাইজেশন চাই, তাই না? আমি যখন মোটর পড়ছি আমার ভিজুয়ালাইজেশন চাই, কি হচ্ছে, কিভাবে হচ্ছে। এগুলো বাকি জিনিস তো আমি ডেসক্রাইব করব, অনেক ক্লাস আছে, আমরা জাস্ট ফার্স্ট ক্লাসে এইটুকু জানলাম কি করে মোটর ঘোরে। ওকে, বাকি এবার দেখো এইখানে তোমরা একটা সিম্পল জিনিস ভাবো, যে এ তো ঘুরছে, এই জায়গাটায় চলো আরেকটু বোঝাই, তোমাদের ভালো লাগবে, দেখো। তাহলে এ কত স্পিডে ঘুরছে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সিঙ্ক্রোনাস স্পিডে 4 পোলের জন্য 1500 আরপিএম এ ঘুরছে, 1500 আরপিএম। এবার এ কি করছে? একে কাট করছে, তার জন্য ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে ইএমএফ কেন তৈরি হয় অ্যাকচুয়ালি? লেঞ্জ কি বলেছে? লেঞ্জ কি বলেছে?
তার নিজের কারণকে অপোজ করার জন্য, তাই না? লেঞ্জ ল, ডিউ টু লেঞ্জ ল, লেঞ্জ বলেছে যে কোনো একটা, এই যে কন্ডাক্টরগুলো এগুলো ম্যাগনেট না মেটাল? কপার কন্ডাক্টর মেটাল। তাহলে একে যখন কাট করছে এইখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তো ম্যাগনেটে পরিণত হচ্ছে। তাহলে ধরো গাধা পিটিয়ে তো ঘোরা হয় না, পেটালেই তো আর হয় না, তো বাধা দেবে। এবার সাপোজ মেটালকে তুমি ফোর্সফুলি ম্যাগনেটে পরিণত করতে চাইছো, ও কি করবে? বাধা দেবে। তাহলে এইখানে কে করছে এটা? এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড একে ডিস্টার্ব করছে, বারবার কাট করছে, ও তার জন্য ইএমএফ তৈরি করছে। ইএমএফটা কি করে অ্যাকচুয়ালি? ইএমএফ তার কজেসকে অপোজ করে, তার কারণটাকে অপোজ করে। কারণটা কি? একে এ ডিস্টার্ব করছে। এই ডিস্টারবেন্সটা আসছে কোথা থেকে? ডিউ টু দিস থ্রি ফেজ সাপ্লাই, রাইট? তাহলে এ কি করছে স্যার? এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যদি স্টপ হয়ে যায় তাহলে কি আর একে কেউ কাট করবে? তাহলে এ কি করবে? এই এর রোটেশনটাকে বন্ধ করার চেষ্টা করবে, কারণ এই রোটেশনটা ওকে বারবার ডিস্টার্ব করছে। আমি দাঁড়িয়ে আছি, বারবার একজন যদি আমাকে এইভাবে ভাই টাচ করে বেরোয়, আমার তো বিরক্ত লাগবেই। তাহলে এ তখন কি করলো? ইএমএফ তৈরি করলো। ডিউ টু দিস ইএমএফ এটা রোটেট করতে স্টার্ট করলো। এই রোটেট করতে স্টার্ট করলো, এইখানেই কিন্তু গল্প চালু। কি করে হচ্ছে দেখো। এ কি করছে? এ দেখলো যে এ কত স্পিডে রোটেট করছে? 1500 আরপিএম এ। ভাই আমি একে হয় স্টপ করে দিতে পারি, আর নয়তো আরেকটা জিনিস, এর সাথে সমান স্পিডে যদি আমি দৌড়াই, এখানে তুমি আছো আর এখানে আমি আছি, সাপোজ তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি ছুটে ছুটে বারবার দৌড়ে এসে তোমাকে মেরে চলে যাচ্ছি, বারবার বারবার। তুমি আর আমি যদি এবার, তুমি যদি আমার হাতটা ধরে আমার সাথে সেম স্পিডে দৌড়াও, আমি আর মারতে পারবো তোমাকে? ব্যাপারটা বুঝলেও কি বললাম? তুমি দাঁড়িয়ে আছো, আমি হাতটা এইভাবে দিয়ে আমি ছুটছি আর হাতটা ঠাস ঠাস করে তোমাকে মেরে চলে যাচ্ছি। এবার সাপোজ যদি আমরা দুজন হাত ধরে দৌড়াই, তাহলে কি আর দুজনের মধ্যে কোনো মানে স্পিড ডিফারেন্স থাকবে? থাকবে না। তাহলে আর তোমার ব্যথাও লাগবে না। তাহলে এর এই যে ডটেড রোটারের যে কন্ডাক্টর, এরা দেখলো যে ভাই এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমাকে ডিস্টার্ব করছে, আমি যদি সেম স্পিডে এর সঙ্গে ঘুরি তাহলে আমার আর কাটিং হবে না, তাই তো? তাহলে এই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য এ কি করলো? রোটেট করা স্টার্ট করলো। এই যে প্রসেসটা রোটেট করা স্টার্ট করলো। এবার at the time of starting ns equals to 1500, try to understand. at the তুমি বেরোবে কি? বেরো। at the time of starting ns equals to 1500 rpm, তখন এনআর কত করে? এটা হচ্ছে এনআর এর নাম হচ্ছে রোটর স্পিড। তখন রোটর স্পিড কত? 0 at the time of starting, try to understand. আমি যখন এখানে সাপ্লাই দিয়েছি, এ জাস্ট রোটেট করা শুরু হয়েছে, তখনও কি এ রোটেট করছে? জাস্ট সাপ্লাইটা দিয়েছি at the time of starting, তখন কিন্তু এ রোটেট করা স্টার্ট করেনি। তাহলে at the time of starting রোটর স্পিড 0, এ ঘুরছে 1500 আরপিএম এ, ও রোটরের প্রত্যেকটা কন্ডাক্টরকে কাট করছে, ডিস্টার্ব করছে। এবার কি হবে ভালো করে দেখো। এবার এ রোটেট করা স্টার্ট করলো। এবার এনআর, ইফ এনআর যদি 1500 আরপিএম এই ঘোরে, এনআর যদি 1500 আরপিএম এই ঘোরে, তাহলে দুজনের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 0। রিলেটিভ স্পিড কাকে বলে? এনএস মাইনাস এনআর। ওকে, হোয়াট ইজ রিলেটিভ স্পিড? এনএস মাইনাস এনআর। তাহলে দুজনের যদি সেম স্পিড হয়, রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? কত হবে? 0 হয়ে যাবে। এবার দুজনের মধ্যে স্পিডের যদি ডিফারেন্স না থাকে, দুজন যদি সমান হাত ধরেই ঘুরি, তাহলে কি ফ্লাক্স কাটিং হবে? আর ফ্লাক্স তো কাটিংই করতে পারবে না, একদম মারতে পারছে না। এবার ফ্লাক্স কাটিং না হলে ইএমএফ জেনারেট হবে? ফ্লাক্স কাটিং না হলে ইএমএফ জেনারেট হবে না। আর ইএমএফ যদি জেনারেট না হয়, কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো না হলে এমএমএফ তৈরি হবে না। তাহলে মোটরটা কি হবে? আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু মোটর কি বন্ধ হচ্ছে? মোটর তো চলছে। এক্স্যাক্টলি।
তাহলে এবার এনারটা 1500 থেকে নিচে চলতে হবে, উপরে চললে কি করে হবে, উপরে চলতে পারবে না। এবার দেখো এ কি করলো, এই এই যে রোটারটা যে এনারটা যে আছে, এনারটা একে ক্যাচ করার, যে ধরো যেমন আমরা ট্রান্সফর্মারও দেখেছি, সাপ্লাইয়ের জন্য ইএমএফ তৈরি হয়, ও সাপ্লাইকে বাধা দিতে চায়, পুরোপুরি বাধা দিতে পারে? কোনোদিনও পারে না, কারণ এর থেকেই তো এ সৃষ্টি রে বাবা। মাঝখানে লসেস হচ্ছে, এনার্জি লস হচ্ছে মাঝখানে। তাহলে এ কি করে, রোটার 1500কে ক্যাচ করার জন্য চেষ্টা করে, কিন্তু করতে পারে না। যদি কোনোদিনও 1500 টাচ করে ফেলে, মোটর বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে, এই রিলেটিভ স্পিড যদি না থাকে, ইফ রিলেটিভ স্পিড ইজ 0, তাহলে মোটর কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তাহলে আমাকে রিলেটিভ স্পিড রাখতে হবে। রিলেটিভ স্পিড কি করে থাকে, এনএস এর সমান যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, ডিউ টু দা লসেস। মাঝখানে এয়ার গ্যাপ আছে না, এই যে এই দুটোর মাঝখানে এখানে এয়ার গ্যাপ আছে না, এখানে এনার্জি লস হবে না? তাহলে এনার্জি লস হলেই তো আর ওই এনার্জি তো পৌঁছাতে পারবে না তো, বুঝেছো? এর যা এনার্জি আছে, এই মাঝখানে লসেসের জন্য এইখানে তো এনার্জি কিছুটা ড্রপ হচ্ছে, তো ও এটা কভার করতেই পারছে না। তার জন্য এদের মধ্যে রিলেটিভ স্পিড চলে আসছে। এবার রিলেটিভ স্পিড হওয়ার জন্য সুবিধা কি, তাহলে এর থেকে এখন ধরো এনার ধরো 1500 না হয়ে এখন এনার 1450, তাহলে রিলেটিভ স্পিড কত হবে এদের মাঝখানে, 50। রিলেটিভ স্পিড ইজ 50। তাহলে রিলেটিভ স্পিডটা যদি থাকে, তার মানে তুমি রোটার, আমি স্টেটার, তাহলে তুমিও ছুটছো আমিও ছুটছি, বাট আমার স্পিড বেশি, আমি তার জন্য তোমাকে পার করে মাঝে মধ্যেই তোমাকে আমি মেরে চলে যাচ্ছি, লাইক দ্যাট। তার মানে এনআরএ সবসময়ই কিন্তু ফ্লাক্স কাটিং থাকবে। ফ্লাক্স কাটিং না হলে তো বন্ধ হয়ে যাবে বাবু, একটু কমে যাবে। এ তো এতটা বেশি নিতে পারছে না তো, 1500 আরপিএম এ যখন একে মারছে অনেক বেশি জোরে লাগছে ব্যথা ওর, ও যখন নিজেও ঘুরছে তখন ওর ব্যথাটা কম লাগছে, কিন্তু ব্যথা না লাগলে ও কিন্তু ঘুরবে না, বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? এবার এইখান থেকে তোমার কি, এটা আউটপুট, এটা তোমার আউটপুট। তুমি একটা মোটর বাজার থেকে কিনে এনেছো, তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন চাও নাকি ওকে বসিয়ে খাওয়াবে? ম্যাক্সিমাম ইউটিলাইজেশন চাও। তার মানে এই রোটরের স্পিড যত বেশি হবে তত তোমার জন্য ভালো। ইয়েস অর নো? তোমার আউটপুটে ফ্যানটা বেশি জোরে ঘুরবে, ব্যাপারটা বোঝো। ফ্যানটা কোথায় লাগানো আছে, রোটরে না স্টেটারে? রোটরে লাগানো আছে। তাহলে তুমি কি চাও, রোটরের স্পিডটা অনেক বেশি হোক। তার মানে তুমি কি চাও, এনারটাকে স্যার এটা 1490 করুন না, তাহলে আরো ভালো হয়, যত বেশি করা যায়। তাহলে আমি কি বললাম, আমি 1500 করে দিলাম, তাহলে কি হবে, বন্ধ হয়ে যাবে, চলবে না। তার মানে এইটা যদি খুব কম হয় তাহলে তোমার আউটপুটে লসেস হচ্ছে, ধরো 1300 তে ঘুরছে, তাহলে আলটিমেট তুমি মেশিনের এফিসিয়েন্সি কি হচ্ছে, ডাউন। তুমি আউটপুটে ফ্যানের স্পিড পাচ্ছ না বেশি। আবার একদম খুব বেশি বাড়িয়ে দিলে, 1500-র কাছাকাছি চলে গেলে তখন আবার রিলেটিভ স্পিড কমে যাবে। তখন কি হয়ে যাবে, রিলেটিভ স্পিড নিয়ার অ্যাবাউট 0 হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে। তার মানে বেশিও হলে হবে না, কম হলেও হবে না, আমাকে কোথায় রাখতে হবে, একটা ব্যালেন্স জায়গায়। ঠিক আছে, এইখান থেকে এই কনসেপ্ট আসছে স্লিপ। তাহলে স্লিপ ইকুয়ালস টু এনএস মাইনাস এনআর বাই এনএস। এই ফ্যানটা নয়, এটা এটা আলাদা প্রিন্সিপাল। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ রোটর স্পিড, আউটপুট স্পিড, ওটা হ্যাঁ বলো। তো বলছি মোটরটা তাহলে কি যে ফ্লাক্স কাটিং এর জন্য ইএমএফ টা হচ্ছে ওটার জন্য মেইনলি ঘুরছে, না যে এমএমএফ টা তৈরি হচ্ছে ওটার জন্য মেইনলি ঘুরছে, যে কারেন্ট ফ্লো করার জন্য যে এমএমএফ টা তৈরি হচ্ছে? এমএমএফ এর জন্য ঘুরছে, ইএমএফ এর জন্য এখানে কারেন্ট ফ্লো হলো, কারেন্টের জন্য এমএমএফ এর জন্য এটা ঘুরছে। এমএমএফ তো ওয়ান টাইপ অফ ফোর্স, যেটা কি করে, ম্যাগনেটিক মডিউলকে রোটেট করায়, বুঝেছো? ওকে, তাহলে এইখানে দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও বলছি, আমি আসছি। এইখানে আমাদের স্লিপ কি, স্লিপ হচ্ছে
রিলেটিভ স্পিড বাই সিঙ্ক্রোনাস স্পিড। তাহলে the ratio of relative speed and synchronous speed is called a sleep. ওকে, তাহলে স্লিপ ns মাইনাস nr যদি জিরো হয়ে যায়, ইফ ns মাইনাস nr জিরো, স্লিপ জিরো হয়ে যাবে, আর স্লিপ জিরো হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে। তাহলে হ্যাঁ, স্লিপটা হচ্ছে রেশিও, রিলেটিভ স্পিড আর সিঙ্ক্রোনাস স্পিডের রেশিও। ওকে, তাহলে এই রিলেটিভ স্পিডটা কেন লাগবে, এটা থাকতে হবে কেন, যাতে ফ্লাক্স কাটিংটা হয়, নাহলে ফ্লাক্স কাটিং বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে মোটর। তাহলে এই রিলেটিভ স্পিড যদি থাকে তাহলে স্লিপ থাকবে। স্লিপ কিছুই না, এদের একটা রেশিও। তার মানে স্লিপ খুব বেশি হলেও হবে না, খুব কম হলেও হবে না। अगर ज़्यादा मैक्सिमम हो गया ना, स्लीप अगर मैक्सिमम हो गया, मतलब स्लीप अगर मैक्सिमम मतलब क्या है, यहाँ पर जीरो हो सकता है, मतलब मिनिमम जीरो, मैक्सिमम वन हो सकता है। वन कब होगा, स्लीप वन कब होगा बोलो, স্লিপ ইকুয়ালস টু ওয়ান যখন এনআর ইকুয়ালস টু জিরো। এখানে এনআর এর জায়গায় জিরো বসাও, एनएस एनएस कट जाएगा, फिर स्लीप वन। एनआर जीरो मतलब क्या है, रोटर घूम रहा है, नहीं घूम रहा है, ঘুরছে না তো। আর যদি এবার তার মানে কি, স্লিপ যদি আমাদের ওয়ান হয়ে যায় তবুও সমস্যা তো, এনআর বন্ধ মানে কি মোটর বন্ধ। আবার স্লিপ যদি আমাদের জিরো হয় তার মানে কি, তখন এনআর কত, স্লিপ জিরো মানে কি এনআর কত 1500। তাহলে এইখানে 1500, এইখানে 1500, 1500 মাইনাস 1500, স্লিপ জিরো। স্লিপ জিরো হয়ে গেলে কি হবে, ফ্লাক্স কাটিং বন্ধ, মোটর বন্ধ হয়ে যাবে। তাহলে স্লিপ ওয়ানও হলে হবে না, জিরো হলেও হবে না। ওকে, স্লিপ কোথায় থাকতে হবে, স্লিপ থাকতে হবে নিয়ার অ্যাবাউট, দেখো তো এনআস মাইনাস এনআর যদি ধরো এটা 1500 মাইনাস 1450 বাই 1500 কত হচ্ছে, কত হচ্ছে 0.003, এটা সিঙ্গেল জিরো 0.033, যাই হোক একই ব্যাপার, 0.033। তাহলে এই ভ্যালুটা নিয়ার অ্যাবাউট ওয়ান না জিরো, এটা কার কাছাকাছি ভ্যালু, এটা জিরোর কাছাকাছি ভ্যালু। তার মানে স্লিপ তখনই সুইটেবল যত জিরোর কাছাকাছি যাবে, কিন্তু জিরো হলে সমস্যা। কিন্তু জিরো হওয়া মানে কি এনআর 1500 হয়ে যাওয়া, এনআর 1500 হলে ফ্লাক্স কাটিং বন্ধ, আর ফ্লাক্স কাটিং না হলে ইএমএফ বন্ধ, ইএমএফ বন্ধ হয়ে গেলেই কারেন্ট সাপ্লাই বন্ধ, কারেন্ট বন্ধ মানে এমএমএফ বন্ধ, বাস মোটর শাটডাউন। তাহলে স্লিপ থাকতে হবে। এটা যদি আবার খুব বেশি হয়ে যায়, ওয়ানের কাছাকাছি চলে যায়, তখন আবার লস হবে ভাই, তখন আউটপুটে তুমি কম পাবে, পাখার স্পিড কমে যাবে, দুদিকেই সমস্যা। তাহলে এই জন্য আমাদের সিঙ্ক্রোনাস মোটরকে বা সিঙ্ক্রোনাস সরি ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফর্মার বলা হয়। কেন জানো, ট্রান্সফরমারে কটা ওয়াইন্ডিং ও দুটো, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, এখানে কটা ওয়াইন্ডিং, দুটো ওয়াইন্ডিং, স্টেটার অ্যান্ড রোটার। ট্রান্সফরমারে সাপ্লাই কটা দেওয়া হয়, একটা, শুধু প্রাইমারিতে, এখানেও স্টেটারে সাপ্লাই দিয়েছি। এই পার্টটায় কোনো ইলেকট্রিক সাপ্লাই আছে, ইলেকট্রিক্যালি কোথাও কানেক্টেড রোটারটা, বাট ঘুরছে। ট্রান্সফরমারের সেকেন্ডারি পার্টটা ইলেকট্রিক্যালি কোথাও কানেক্টেড না, ম্যাগনেটিক্যালি কাপলড, এটাও ম্যাগনেটিক্যালি কাপলড। তাহলে এই জন্য এটাকে আমাদের কি বলা হয়, রোটেটিং ট্রান্সফরমার। ট্রান্সফরমারও দুটো ওয়াইন্ডিং, এখানেও দুটো ওয়াইন্ডিং, ট্রান্সফরমারে একটা সাপ্লাই, এখানেও একটাই সাপ্লাই। তাহলে এর আগে যে আমরা মোটর পড়েছি দুটো সাপ্লাই ছিল ডিসি মোটরে, এখানে কত সাপ্লাই ঘুরলো, এটা একটা সাপ্লাই। তাহলে ইন্ডাকশন মোটর একটা সিঙ্গেল সাপ্লাই কিন্তু রোটেট করে, এই জন্য এটা অনেক ইকোনমিক্যাল হয়, অনেক রাফ ভাবে আমরা ইউজ করতে পারি, মেনটেনেন্স কম। এই জন্য ইন্ডাস্ট্রিতে 80% মোটর সব ইন্ডাকশন মোটর। বোঝা গেল? ওকে, বলো কার কি কোশ্চেন আছে বলো এবার। হ্যাঁ হ্যাঁ বলো কার। টর্ক 1490 হতে যত ভালো, যত বেশি হবে এনার তত ভালো তো, 1490 হলে ভালো, টর্ক বেশি দরকার হবে তাহলে।
টর্ক কি বলো তো? টর্ক হচ্ছে টর্ক কমা বেলার ব্যাপার তো এখানে আসছে না। আমি টর্ক জিনিসটা কি আগে বলো, হোয়াট ইজ টর্ক? টর্ক হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স যার জন্য হ্যাঁ রোটেশনাল মোশন তৈরি করে। যারা যত স্পিড বাড়বে তত টর্ক বাড়বে, পরিষ্কার কথা। বলো নেক্সট নেক্সট কোশ্চেন। হ্যাঁ বলো বলো রাকেশ বলো। হ্যাঁ এনাফটা কি ম্যাক্সিমাম 1490 বার নিয়ে ওরকম কোনো ব্যাপার নেই, একটা সুইটেবল ওটা অটোমেটিক ঠিক হয়ে যায়। তুমি ওটা তুমি নিজে ডিসাইড কি করে করবে, কতটা লস হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তুমি তো লসটা ডিসাইড করো না, লস লস তো মেশিন ডিসাইড করে। হ্যাঁ বলো নেক্সট কোশ্চেন। স্যার বলছিলাম যে এনআরটা যখন 1450 হবে হুম ফ্লাক্সটা কমে যাবে, ফ্লাক্স কাটিং হ্যাঁ কমে যাবে। তার জন্য কোনো প্রবলেম হবে না? না 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 কোনো প্রবলেম নেই, ইএমএফ তো জেনারেট হবে, কম ইএমএফ জেনারেট হবে। না 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 না। বলো নেক্সট কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন নেই তো? বলো। বোঝা যাচ্ছে না তোমার কথা, কেটে 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 আসছে, বোঝা যাচ্ছে না। ওকে তাহলে এই পর্যন্তই আজকে। কি সবার ভালো লাগলো তো ক্লাসটা? বুঝতে পেরেছো? এক্সাইটিং না পুরো জিনিসটা? হ্যাঁ বলো হ্যালো বলো বলো। স্যার, বলছি ওই যে 0.033 ওই যে পার্টটা বলছিলেন না যে একের বেশি হলে নাকি ওই পার্টটা একটু বলবেন, ওই নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল আর তুমি রেকর্ডিং দেখে নাও ভাই, বুঝতে পেরেছি। এটা বলতে আবার 15 মিনিট লাগবে, আমার এখনই ক্লাস আছে আবার 6 সেমিস্টারে। আমি রেকর্ডিং আপলোড করে দিচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে স্যার। ওকে চলো বাই, তাহলে কালকে আবার অন্য সাবজেক্ট পড়াবো। এই সবার ভালো লেগেছে তো অনলাইনে যারা আছে বলো? হ্যাঁ স্যার রেকর্ডিংটা দিয়ে দেবেন তো। একদম ইন্টারেস্টিং তো অনেক, হ্যাঁ স্যার। পড়াশুনো ইন্টারেস্ট দরকার।